অন্তর্বর্তী সরকারের সময় সবচেয়ে বেশি দুর্নীতি অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। সংস্কার নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ বিরোধী দলের। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার সহ 3 পুলিশের মৃত্যুদণ্ড, 20 বছরের কারাদণ্ড দুজনের। কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিল থেকে তুরাগে পড়ে 7 জনের মৃত্যুর তথ্য ভিত্তিহীন। নৌকা ভ্রমণে গিয়ে মারা গেছে 2 জন, দাবি পুলিশের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নকআউট পর্বের প্রথম খেলায় নেই ফেভারিট দল, তাই অনেকটাই নিরুত্তাপ রাজধানীর বড় স্ক্রিনে খেলা দেখার আসর। তবে অবসর সময় কাটাতে অনেকে ভিড় করেছেন বিভিন্ন স্পটে। কিছুটা ভিড় এড়িয়ে বড় স্ক্রিনে খেলা দেখতে শৌখিন পরিবারদেরও দেখা যায় টিএসসির জায়ান্ট স্ক্রিনের সামনে। বিস্তারিত দেখুন রিপোর্টে। গ্রুপ পর্ব শেষে নকআউট পর্বের প্রথম খেলায় লস অ্যাঞ্জেলসের মাঠে উত্তাপ ছড়িয়েছে দক্ষিণ আফ্রিকা কানাডা। তবে তার উত্তাপ লাগেনি হাজার মাইল দূরে রাজধানী ঢাকায়। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি কিংবা ফ্রান্সের খেলায় দর্শকের আগ্রহ থাকলেও মধ্যরাতের এই খেলায় তার অনেকটাই অনুপস্থিত। তবুও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় স্ক্রিনে খেলা দেখতে এসেছেন অনেকেই। সবাই খেলা দেখতে আছে, তার জন্য খেলা দেখতে আছে। বিশ্বকাপের খেলা সব খেলাই ভালো লাগে, এর জন্য দেখতে আসছে। দর্শক কম থাকায় বেশ আয়েশ করেই খেলা দেখছেন সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করা শ্রমজীবী মানুষও। অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়েও। হাই ভোল্টেজ ম্যাচে মানুষ বেশি থাকায় কিছুটা ভিড় এড়াতেই এ সময় আসা বলে জানান। ফ্যামিলি নিয়ে তো আর্জেন্টিনা খেলা বা ব্রাজিলের খেলা দিনে আসলে অনেক ক্রাউড থাকে বেশি, তো ওই সময় আইসা এখানে খেলা দেখা খুব একটা হয় না। এই কারণে আজকে ভাবলাম যে আজকে একটু রাউন্ড অফ 13-এর মানে শুরু যেহেতু একটু উপভোগ করে যাই। কোন দল করো? আর্জেন্টিনা। দর্শকদের প্রত্যাশা নকআউট পর্বের পরের ম্যাচে রাত 11টায় ব্রাজিল জাপানের খেলা উত্তাপ ছড়াবে রাজধানীর প্রতিটি বাসাবাড়ি, অলিগলি ও মোড়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। মাত্র 3 মাসের সরকারের উপস্থাপিত বাজেটকে ইউনিক অভিহিত করেছেন মন্ত্রিসভার সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, একটি লুটপাটের অর্থনীতিকে পুনরুদ্ধারের চেষ্টা করছে সরকার। বলেন, গণমাধ্যমের তথ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। অন্যদিকে বিরোধী দলের সদস্যরা বলেন, নির্বাচনী বৈতরণী পার হতে সংস্কার বাস্তবায়নের আশ্বাস দিয়ে প্রতারণা করেছে সরকার। বলেন, জনগণের উপর ভ্যাট ট্যাক্সের চাপ বাড়ানো হয়েছে। রিপোর্ট ওড়িশান নাস্টুল্লার। বাজেটের উপর অব্যাহত আলোচনায় সংসদের চলমান বাজেট অধিবেশনে রবিবারের আলোচনায় অংশ নেন সরকারের মন্ত্রী ও বিরোধী দলের সিনিয়র সদস্যরা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষে বক্তব্যে রাজস্ব আদায় ও বাজেট বাস্তবায়নে কার্যকর রূপরেখা না থাকায় সরকারের সমালোচনা করেন বিরোধী দলের সদস্যরা। অভিযোগ করেন, লুটপাটের অর্থনীতির সাথে জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নিতে সরকারের কার্যকর উদ্যোগ নেই। হাদিস একটা আছে, উপরের হাতটা ভালো নিচের হাতের চাইতে। নিচের হাত মানে ফকিরের হাত। ঋণ করা মানে ফকিরের কাজ। এই ফকিরি করে দেশ চালানো যাবে না। মাননীয় স্পিকার, আমাদের নিজের সম্পদকে সংগ্রহ করে আমাদের সম্পদ দিয়ে দেশ চালাতে হবে। ঋণ করে ঘি খাওয়ার মতো পরিকল্পনা করলে এটা আমাদের জাতি এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে নারাজি থাকি, অবশ্যই সুদকে প্রত্যাখ্যান করতে হবে। এই সুদ ছাড়াও অর্থনীতি চলে। মাননীয় স্পিকার, রাষ্ট্র যেমন কোনো আবেগের বিষয় না, অর্থনীতিও কোনো আবেগের বিষয় না। আমরা বললাম, আমরা চাইলাম, আমরা বাস্তবায়ন করে ফেলবো সবাই মিলে, আর আমরা করে ফেলবো, এটা সম্ভব নয়। একটি বাজেট বা অর্থনীতির পরিবর্তনের জন্য উৎপাদন, বন্টন, ভোগ, বিনিয়োগ সবকিছুর একটি সুষম পরিকল্পনা প্রয়োজন। সেই পরিকল্পনা আমরা এই বাজেট বক্তব্যে মাননীয় স্পিকার পাইনি। যারা ঋণ খেলাপি ছিল, যারা দেশের টাকা লুট করেছে, বিদেশে পাচার করেছে, আর যারা গণহত্যা করেছে, তাদের অপরাধ আমি খুব ভিন্ন কিছু দেখি না মাননীয় স্পিকার। দুইটাকে সমান অপরাধী হিসেবে আমি দেখি। আপনি অ্যাসালম, শিকদার, জেমকন, বেক্সিমকো, নাসা, সামিট, ওরিয়ন, এই ধরনের গ্রুপগুলা যারা এই দেশের অর্থ পাচার করেছে, সেই সকল ঋণ খেলাপিদের বিরুদ্ধে আপনি কি আইনগত ব্যবস্থা নিচ্ছেন? সরকার দলীয় অনেক নেতা তারা জেলে থাকা অবস্থায় তাদের সম্পদ মাননীয় স্পিকার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে আওয়ামী লীগ আমলে। মাশাআল্লাহ, এই আমলে সেটা কয়েক গুণ বৃদ্ধি পাবে মাননীয় স্পিকার, এটা আমরা জানি না। যারা ধান খেতে, পাট খেতে মাননীয় স্পিকার থাকতে হতো, 5ই আগস্টের পরে তাদের জীবনের কি পরিবর্তন হয়েছে তারা তাদের প্রতিবেশীরা মাননীয় স্পিকার খুব ভালো করেই জানে।
বিরোধী দলের অভিযোগের জবাব দেন সরকারের মন্ত্রীরা। বলেন, সরকার নতুন বাংলাদেশ গঠনে শিক্ষা ও স্বাস্থ্যকে গুরুত্ব দিয়েছে। অর্থনীতি পুনর্গঠনের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বাজেটে। এই বাজেট তো শুধু একটা অঙ্কের হিসাব নয় মাননীয় স্পিকার, এই বাজেট হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা সিঁড়ি। এই সিঁড়িতে ওঠার জন্য তিনি আমাদেরকে বাজেট দিয়েছেন। এমন একটা বাজেট যা অর্জন করা সম্ভব নয়, এমন একটা বাজেট যেখানে আপনার এটা একটা উচ্চ অভিলাষী বাজেট হয়েছে। মাননীয় স্পিকার, বিএনপি হচ্ছে সেই দল, এই দল সব সময় একেবারে ধ্বংসস্তূপ থেকে উঠে আসা দল। যারা ওই পরে বসে আছেন তারা অনেকভাবে আমাদেরকে বিভিন্নভাবে বলা যেতে পারে যে একটা ইগনোর করার চেষ্টা করেছেন, আমাদেরকে বিভিন্নভাবে ক্ষুব্ধ করার চেষ্টা করেছেন, যেটা আমি মনে করি যে এই সময় সেটা সঠিক নয়। কারণ আপনাদের নিজেদের দিকেও আপনাদের ফিরে তাকানো দরকার। এই জন্য তাকানো দরকার যে আমি বারবার যে কথাটা বলি যে ৭১ সালের ভূমিকার জন্য আপনারা একবার তো ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। এটা করলে কিন্তু আজকে এই সমস্যাগুলো হয় না, বা ইউ ডিড নট ডু দ্যাট, আপনারা সেটা করেননি। উপরন্তু আপনাদের নেতা তখন প্রফেসর গোলাম আজম সাহেব তিনি বলেছেন ৭১-এ আমরা ভুল করিনি। এই জিনিসগুলো আমার মনে হয় এখনো সময় আছে, আপনারা এখনো ভেবেচিন্তে দেখতে পারেন যে বাংলাদেশ সম্পর্কে আপনাদের ধারণাটা খুব পরিষ্কার করে আমাদেরকে জানানো উচিত, বাংলাদেশকে জানানো উচিত বলে আমি মনে করি। বাজেট বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধি, মানব সম্পদ উন্নয়ন ও প্রযুক্তির উৎকর্ষতায় দেশ পুনর্গঠন সরকারের লক্ষ্য। ৩০,২৫,০০০ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, সেটা আমরা ক্ষেত্রমতে বলি ৩০ লক্ষ কোটি টাকা has been siphoned from Bangladesh. This is public money. এখন এই অতীত এবং বর্তমান সবসময় আপনি জানেন ভবিষ্যতে যে প্রতিফলিত হবে। আমরা সেই ভবিষ্যতের উপরে দাঁড়িয়ে, সেই প্রতিফলিত অবস্থার উপর দাঁড়িয়ে এই বাজেটটা আমরা দিচ্ছি। মাননীয় স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ বছরের একটা অস্থির সময় ছিল, যমুনার অভ্যন্তরে আর যমুনার কিনারে মিলিয়ে আপনি জানেন। সেই সময় আমরা কাগজটা কোথাও দিয়ে দিই, আমরা দেখেছি যারা আজকে করাপশনের জন্য হিসাব নিতে বলছেন এবং ব্যবস্থা নিতে বলছেন, ফরেন লোনের কথা বলছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আজকে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু ফাইন্ড আউট হোক। মাননীয় স্পিকার, আমরা যে এই 4 মাস যে টার্ময়েলের উপরে ছিলাম, বটমলেস বাস্কেটের উপর আমরা শুরু করেছি, সেটা আমরা এই 4 মাসে যে কমফোর্টটা এখন দিতে পেরেছি, তার বলবো সিংহভাগ কৃতিত্বের দাবিদার আমাদের প্রধানমন্ত্রী। এর আগে ৩০০ বিধিতে বিদ্যুৎ খাতের পরিস্থিতি নিয়ে সংসদে বিবৃতি দেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, কারিগরি সমস্যা ও কয়লার কারণে 2টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে। দেশের মানুষকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। যে অবকাঠামো উন্নয়ন জ্বালানি খাতের, সেটা যেন সুচারুভাবে করতে পারি। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা। রবিবার জাতীয় সংসদ ভবনে ভিআইপি ক্যাফেটেরিয়ায় গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা সুরভির মাধ্যমে আসা 21 জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষক সহ সংসদের কার্যক্রম দেখতে আসা শিক্ষক ও শিক্ষার্থীরা এই মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এ সময় পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে এবং নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তাগিদ দেন শিক্ষার্থীদের। প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশগ্রহণের সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরাও সরকার প্রধানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসোকে একটি আধুনিক, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসোর কার্যালয় পরিদর্শনের সময় এমন নির্দেশনা দেন তিনি। রবিবার সকালে
পূর্ব নির্ধারিত কর্মসূচির বাইরে প্রধানমন্ত্রী আকস্মিকভাবে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ পরিদর্শনের সময় কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় স্পারসোর চেয়ারম্যান মোহাম্মদ রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ও সার্বিক বিষয় সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এরপর স্পারসোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা এবং চলমান কার্যক্রম প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। জুলাই আন্দোলনে রামপুরা কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও 2 জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমানের মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অপর 2 আসামি এসআই তরিকুল ইসলামের যাবজ্জীবন ও গ্রেফতার থাকা এএসআই চঞ্চল চন্দ্রকে 20 বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। রবিবার সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। উস্কানি, প্ররোচনা, হত্যা নির্দেশনা ও সহায়তা সহ 3 অভিযোগে পুলিশের সাবেক 3 কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এই রায়কে যথার্থ মন্তব্য করে সন্তোষ প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তবে রায়ে সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন এই মামলায় গ্রেফতার থাকা একমাত্র আসামি এএসআই চঞ্চল চন্দ্র সরকারের আইনজীবী সারওয়ার জাহান নিপন। 2024 সালের জুলাই আন্দোলন চলাকালীন সময় 19 জুলাই রামপুরার বনশ্রী এলাকায় নির্মাণাধীন ভবনে থাকা কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি এবং জুম্মার নামাজ পড়ে বের হওয়া যুবক নাদিম ইসলাম ও বৃদ্ধা মায়া ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় পলাতক থাকা ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 পুলিশের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। জুলাই অভ্যুত্থানের ঘটনায় তৃতীয় রায় দিল ট্রাইব্যুনাল 1। 3 জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। আমরা এই রায়ে মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি এবং আমরা মনে করি এই রায়ের মধ্য দিয়ে আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন বলে আমরা বিশ্বাস করি। তুরাগ নদীতে 7 লাশ নিয়ে ছড়ানো তথ্য গুজব। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে নদীতে পড়ে মৃত্যুর কোনো ঘটনাই ঘটেনি জানিয়েছে পুলিশ। তাদের দাবি, মূলত নৌকা ভ্রমণে গিয়ে 2 জন মারা গেছে। এই ঘটনায় 2 জনের পরিবার থানায় অপমৃত্যু মামলা করেছে বলে জানায় পুলিশ। এদিকে আরেক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এলাকার মধ্যে নদী থেকে লাশ উদ্ধারের কোনো ঘটনাই ঘটেনি। রিপোর্ট ফজলে রাব্বির। তুরাগ নদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 7 নেতাকর্মীর লাশ ভাসছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এমন বাস্তবতায় বিকালে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ দাবি করে, তুরাগ নদে 7 লাশ ভাসার খবরটি পুরোপুরি ভিত্তিহীন। এই যে এটা সম্পূর্ণ অপপ্রচার। আপনারা দেখেছেন গতকালকে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এই বিষয়ে আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইটে এবং প্রেস রিলিজের মাধ্যমে বলা হয়েছে যে এটা সম্পূর্ণ পুলিশ কাজ করেছে। এ ধরনের কোনো ঘটনা সত্যতা পাওয়া যায়নি। আমরা ট্রলার কেন্দ্রিক কোনো লাশ উদ্ধার করি নাই। আমরা ভাসমান একটা লাশ এসেছে, ভাসমান লাশ মানুষ পেয়ে আমাদেরকে খবর দিয়েছে। আমরা লাশটাকে নিয়ে এসেছি। সবসময় যা করি, নিয়ে আসার পরে লাশের যখন আইডেন্টিটি শনাক্ত হয়েছে, তার পরিবার এসেছে, পরিবার এসে অপমৃত্যু মামলা একটা রুজু করেছে। পরিবারকে আমরা আইনত সব কার্যক্রম করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছি। রাজনৈতিক রং ছড়িয়ে কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। যখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফেক আইডি থেকে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে, বিশেষ করে আমাদের পুলিশকে নিয়ে, তখন আমরা পুলিশ অবশ্যই কনসার্ন বিধায় আজকে আমি আপনাদের সামনে বসে আছি। আমরা তখন কি করি, আমরা জানেন যে আমরা এইগুলাকে ফেক কিনা এগুলো নিয়ে আমরা আগে ইনকোয়ারি করি, দেখি, তারপরে কথা বলি উইথ প্রুফ। এদিকে আরেক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের এলাকার মধ্যে নদী থেকে লাশ উদ্ধারের কোনো ঘটনা ঘটেনি। আমরা যতটুকু জেনেছি যে ডিএমপির ভিতরে কোনো ঘটনা, এই ধরনের ঘটনা ঘটেনি। তবে সম্ভবত আমিনবাজার নৌ পুলিশ কর্তৃক একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং তারা যেহেতু দারুস সালাম থানাতে একটা মামলা, ইউডি মামলা রুজু করেছে,
সেই মামলাটি এখন যেহেতু নৌ পুলিশ অধিক্ষেত্রের ঘটনা এটি, তারা তদন্ত করছে এবং তারা এটি মামলা তদন্তাধীন রেখেছে আর কি। পুলিশ জানায় রাজনৈতিক উদ্দেশ্যে যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এটা আমরা আইডেন্টিফাই আমাদের যারা সংশ্লিষ্ট। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর পুরান ঢাকায় কবি নজরুল সরকারি কলেজে নবনির্মিত জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রবিবার মসজিদটি উদ্বোধনের মধ্য দিয়ে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য আধুনিক ও পরিপূর্ণ ইবাদতের নতুন দ্বার উন্মোচিত হলো। উদ্বোধন শেষে তিনি কলেজ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরতে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। নবনির্মিত জামে মসজিদ উদ্বোধনের মাধ্যমে কলেজের ধর্মীয় অবকাঠামো আরও সমৃদ্ধ হলো। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ রাতকানা রোগের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঝুঁকি কমিয়ে আনতে দেশব্যাপী শুরু হয়েছে ভিটামিন A+ ক্যাম্পেইন কার্যক্রম। রবিবার সকালে শাহবাগে আবু সাইদ কনভেনশন সেন্টারে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি জানান, অপুষ্টিজনিত রোগ প্রতিরোধে 6 থেকে 11 মাস বয়সী শিশুকে একটি করে নীল ও 12 থেকে 59 মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের মোট 2,40,00,000 ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। হাম প্রতিরোধে লক্ষ্যমাত্রার বেশি টিকা দেওয়া হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভিটামিন A+ ক্যাপসুল হাম প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করবে। টিকা নিয়ে বিগত সরকারের অবহেলার কারণেই শিশুরা হামে আক্রান্ত হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বিশ্বকাপ খেলার উজ্জ্বল সম্ভাবনা আছে বাংলাদেশের, তবে দক্ষ স্ট্রাইকারের অভাব, ক্লাবগুলোর অসুস্থ প্রতিযোগিতা ও ফুটবল শুধু ঢাকা শহর কেন্দ্রিক হওয়ায় শুধু স্বপ্নই দেখে যাচ্ছে বাংলাদেশ, বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। বিশ্বকাপ খেলা দেখতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন তিনি। নিউ ইয়র্কে জামালকে সংবর্ধনা দিয়েছে স্পোর্টস মিডিয়া প্ল্যাটফর্ম গেমপ্লিফাই। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন মালিক মাহমুদ। বিশ্বকাপের দেশে বিশ্বকাপের খেলা দেখতে এসেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। নিউ ইয়র্কে যোগ দেন স্পোর্টস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গেমপ্লিফাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে। প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন জামাল। ব্রাজিল ফ্যান, আর্জেন্টিনা ফ্যান, ওরা নিজে ট্রোল করে, প্যান্ডা করে, গালিও দেয় মাঝে মাঝে। সো আমি এটা খুব লাইক করি, আমি খুব এনজয় করি। ব্রাজিলের সমর্থক জামাল হিউস্টনে দেখবেন প্রিয় দলের খেলা। কেপ ভার্দের মতো ছোট দেশ বিশ্বকাপে খেলছে, তাদের ফুটবলাররা নিয়মিত ইউরোপিয়ান লিগে খেলে। হামজা সমিতদের সাথে আরো ভালো মানের বিদেশি যুক্ত হলে বাংলাদেশকে ভবিষ্যতে দেখা যেতে পারে বিশ্বকাপে, মনে করেন জামাল। মেবি নট নেক্সট ওয়ার্ল্ড কাপ, মেবি উইদিন 20 বছর। সো আশা করি বাংলাদেশ ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলবে। তবে ঘরোয়া ফুটবলে সেরা হতে ক্লাবগুলোর ফরওয়ার্ড লাইনে শুধু বিদেশিদের প্রাধান্য থাকায় ভুগছে বাংলাদেশ। তৈরি হচ্ছে না কোনো দক্ষ স্ট্রাইকার, এটাই ফুটবল অগ্রগতির অন্তরায়। এটা সরকার প্রবলেম নাই, এটা ক্লাবের প্রবলেম। ক্লাব অনেক বলতে পারে মিডিয়ার সামনে এইটা নাই সেটা নাই, বাট আপনি দেখেন মোহামেডান এত বড় ক্লাব, আমি নিজে কলকাতা মোহামেডানে খেলছি ইন ইন্ডিয়া, বাট ওরা নিজে স্টেডিয়াম আছে, নিজে ট্রেনিং ফেসিলিটিস আছে, বাট ঢাকা মোহামেডান। সাবেক কোচ হাভিয়ার কাবরেরা দলের অবনতি করেছেন, সেখান থেকে উত্তরণের চেষ্টা করছেন নতুন কোচ টমাস ডুলি। তার প্রমাণ ইউরোপের মাটিতে সান মারিনোর বিপক্ষে জিতেছে বাংলাদেশ, বলেন JB6। আগের কোচ ছিল, উনি আসলে প্রফেশনাল ফুটবল প্লেয়ার ছিল না। So there's a big difference when a professional coach যারা আগে প্রফেশনাল প্লেয়ার ছিল and a coach who never had the experience of playing. So there's a big difference there. বিশ্বকাপে কেপ ভার্দেকে নিয়ে বাজি জামালের। বাংলাদেশে দেশে ও বিদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের বাংলাদেশি সমর্থকদের অম্লমধুর তর্ক বিতর্ক উপভোগ করেন তিনি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, যুক্তরাষ্ট্র। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অন্তর্বর্তী সরকারের সময় সবচেয়ে বেশি দুর্নীতি অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। সংস্কার নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ বিরোধী দলের। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার সহ 3 পুলিশের মৃত্যুদণ্ড, 20 বছরের কারাদণ্ড দুজনের।
কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিল থেকে তুরাগে পড়ে 7 জনের মৃত্যুর তথ্য ভিত্তিহীন, নৌকা ভ্রমণে গিয়ে মারা গেছে 2 জন, দাবি পুলিশের। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bhinews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।